হঠাৎ করে রাতারাতি সবকিছু মনে হচ্ছে বাংলাদেশে যেন একটা ঝড় এসে গেছে। সেনাবাহিনী প্রধান হিসেবে যেহেতু সামরিক বাহিনী সেখানে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, উনি সেখানে করিডোরের কথা বলছে, আমরা করিডোর দেব না। এত সফলভাবে ব্যর্থতা একটা সরকারের, এত সফল ব্যর্থতা একটা সরকারের সব ক্ষেত্রে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনে বলা হয়েছে 9 মাসের কার্যক্রম, অন্তর্বর্তী সরকারের 9 মাসের কার্যক্রম হতাশাজনক। এই যে ব্যবস্থা গ্রহণ না করার যে সংস্কৃতি চালু হয়ে যাচ্ছে, 10 মাস অতিক্রান্ত হয়েছে, সেই সংস্কারের কোনো গতি, কোনো আমি তো বলি 10 মাস হয়ে গেছে, কিছুই ভূমিষ্ঠ হয় নাই এখন। সেনাপ্রধান এভাবে দাবি করলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের উপর বাড়তি চাপ কিনা? প্রফেসর ইউনূস বলেছেন জুনের মধ্যে করবেন। তো আদতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলুন এবং সেনাবাহিনী তো প্রফেসর ডক্টর ইউনূসের অধীনেই আছেন, তো এক্ষেত্রে আসলে প্রোটোকল ভেঙেছে কিনা? মোটেও না। আপনি যে প্রশ্ন করেছেন, এখানে চাপের কোনো বিষয় নাই, বরং এটা সেনাপ্রধান নিজেই একটা চাপ নিতে চেয়ে, চাপ ওনার উপরও আসবে। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে আপনি সেনাবাহিনীকেও সেখানে তো সম্পৃক্ত রাখতে হবে। সুতরাং এখানে আমি যখন বাংলাদেশের প্রথম প্রকৃতি, আনিস ভাই, ধন্যবাদ আনিস ভাই, খুব সুন্দর করে প্রেক্ষাপটটা নিয়ে আসছেন। নাহলে আমি সেই সেনাপ্রধান কি কথা বলেছেন, কোন প্রেক্ষাপটে হঠাৎ করে রাতারাতি সবকিছু মনে হচ্ছে বাংলাদেশে যেন একটা ঝড় এসে গেছে। এবং আনিস ভাইয়ের এই কথাটাও আমি নিই যে এটা অস্বাভাবিক কোনো কিছু না। উনি অতিরিক্ত মাত্রাতিরিক্ত কোনো কথা বলেন নাই, যেখানে একটা হুলস্থুল এরকম করে মান অভিমান, আমি চলে যাব, পদত্যাগ করব। নাহিদ সাহেব ওখান থেকে বেরিয়ে এসে উনি পদত্যাগ করার চিন্তা করছেন কেন? কিসের জন্য? উনি কি বলেছেন যে আপনি কালকে সকালে আপনারা পদত্যাগ করেন, এই ধরনের কোনো কথা বলেছেন? উনি কি বলেছেন যে করিডোর ঠিক আছে, করিডোরের কোনো অসুবিধা নেই? কি অসুবিধা আছে এগুলো তো জাতির সামনে তুলে ধরা হয় নাই। কি কি সুবিধা আছে এই কথাগুলো তুলে ধরা হয় নাই। চট্টগ্রাম বন্দর হুট করে অন্যকে দিয়ে দিব, সেটা একটা জাতীয় সম্পদ। সেগুলোর ব্যাপারে কোনো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যে একটা আলাপ আলোচনা, একটা কনসেনসাস, এই যে একটা সার্বভৌমত্বকে একটা রিস্কে ফেলে দেওয়ার যে একটা ঝুঁকি, সেখানে যে অনেকগুলি স্টেক হোল্ডার আছে, আপনার এই অনুষ্ঠানে তো আমি বলেছি সেখানে চীন আছে, এমন পর্যন্ত রাখাইনে মিয়ানমারেরই কিন্তু সভরেনিটিটা এখনো পর্যন্ত একটা স্টেট অ্যাক্টর ওখানে মাত্র আছে, আর এখানে আর্মি, এবং তারাও কিন্তু কতদিন সেখানে কি করবে সেটাও কিন্তু কেউ নিশ্চিত নয়। কারণ এই যে শানসে লাৎসিও থেকে চলে গেছে ওরা, সাগাইংপুরা বিদ্রোহীরা এরকম দখল করে চলে গেছে, সবকিছু ধুয়ে মুছে আবার মায়ানমার সেনাবাহিনী সেখানে স্টাবলিশ হয়ে গেছে তাদের। রাখাইনও এরকম একটা ঘটনা ঘটবে না কে জানে। তখন এই যে আমি করিডোর নিয়ে কথা বলছি, এটা করছি, সেখানে চায়নার কি মতামত, মিয়ানমার নেপেডোর কি মতামত, ইন্ডিয়ান ওখানে তাদের বৃহৎ স্বার্থ আছে, তাদের কি, তো এগুলি সবগুলো জড়িয়ে আমরা কিন্তু একটা ঝুঁকিতে স্ট্যাপ ইন করছি। সেটা সেনাবাহিনী প্রধান হিসেবে যেহেতু সামরিক বাহিনী সেখানে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, উনি সেখানে করিডোরের কথা বলছে, আমরা করিডোর দেব না। করিডোর দেওয়ার আমার এমন কোনো প্রয়োজন হয় নাই। যে রাখাইনে এমন কোনো পরিস্থিতি হয় নাই সেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। রাখাইন তো গাজা হয় নাই যে সেখানে করিডোর, আমি আসছি ওই কথাটাতে। আপনি যেটা স্টেফেনের কথা, হ্যাঁ সুবিধা হয়, আমি বুঝছি সেটা। সেখানে এটা আনিস ভাই অলরেডি কভার করছেন। সেখানে যেদিন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, সেদিন তো অন্য কেউ ছিল না। সেনাবাহিনী প্রধান সেদিন যে তৎকালীন সরকারের আদেশ যেটা, সেটাকে অমান্য করে উনি যে ঘোষণা করলেন, আমি পুলিশকে বলেছি, সৈন্যদের বলেছি গুলি না করার জন্য। আপনি নিউ এজের নুরুল কবির সাহেবের কথা অনুযায়ী 4 তারিখ দুপুর পর্যন্ত বাংলাদেশের লক্ষ স্লোগান হয়েছে, কোন স্লোগানে একটা স্লোগান ছিল না শেখ হাসিনার পদত্যাগ চাই। ইট ইজ যখন জেনারেল ওয়াকার যখন 4 তারিখে অফিসারদের যখন অ্যাড্রেস করলেন, সেখানে যখন উনি বললেন ওনার মাইন্ড, সেনাবাহিনীর মাইন্ড, তখন কিন্তু হাওয়া ঘুরে শুরু হলো। তো সেইগুলিকে এখন বক্তব্যের মধ্যে আনছেন না। সেনাবাহিনী প্রধান কোনো রাজনৈতিক ইয়েতে স্ট্যাপ ইন করছেন কিনা, এই যে দায়িত্ব নিয়ে, এটাও আনিস ভাই বলে ফেলছেন, উনি যে দায়িত্ব নিলেন কে সেদিন, আমি সমস্ত দায়িত্ব আমার কাঁধে নিচ্ছি, আপনাদের জানমাল সবকিছু, সেই জানমালের, তারপরও তো এই সরকার, রুমিন ফারহানা, আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটা শুনছিলাম, এত সফলভাবে ব্যর্থতা একটা সরকারের, এত সফল ব্যর্থতা একটা সরকারের
সব ক্ষেত্রে আপনি আইন শৃঙ্খলার কথা বলেন, আমি আমি আপনাকে একটু ক্লু দেই, জনাব এমদাদুল ইসলাম। যেমন নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনে বলা হয়েছে 9 মাসের কার্যক্রম, অন্তর্বর্তী সরকারের 9 মাসের কার্যক্রম হতাশাজনক এবং বড় রাজনৈতিক দল এবং সেনাবাহিনী মধ্যে একটা ঐক্য হয়েছে এবং প্রফেসর ডক্টর ইউনূস বাধাহীনভাবে কাজ করতে পারছেন না এবং বাধাহীনভাবে তিনি কাজ করতে না পারার কারণেই পদত্যাগের কথাটি চিন্তা করেছেন। এখন তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় বিপর্যস্ত, উপদেষ্টাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নেই বলে প্রফেসর ডক্টর ইউনূস মনে করেন। কিন্তু সেনাপ্রধান বলছেন জনগণের আকাঙ্ক্ষা দ্রুত নির্বাচন। এবং আপনি যে কথাটাও বলেছেন যে যদি আরাকানে বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়িয়ে যায় তো স্বাভাবিকভাবে সেনাবাহিনীকে এইটির দায়িত্ব নিতে হবে, তার শোল্ডারে থাকবে। এখন এই যে মানবিক করিডোরের বিষয়গুলো তো সেনাবাহিনীর সাথে সিদ্ধান্ত নিয়ে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সিদ্ধান্ত নিয়ে প্রফেসর ডক্টর ইউনূস বা তার নিরাপত্তা উপদেষ্টা এই ধরনের কথা বলেননি। তো তাহলে প্রফেসর ডক্টর ইউনূস একটি সিদ্ধান্ত সেনাবাহিনীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটিতে জনগণের ম্যান্ডেট নেই। আপনি কি মনে করেন তাহলে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিকভাবে একটি বার্তা দিয়েছে যে করিডোর নিয়ে জনগণের সমর্থন নেই এবং নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা এটি অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে? অ্যাবসলিউটলি এই বার্তাটা আরো আগেই দেওয়া উচিত ছিল। কারণ আপনি বলেন এখন যদি বলা হয় যে নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদনের কথা বললেন সেখানে যে কাজ করতে বাধাহীনভাবে কাজ করতে পারছেন, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস। কে বাধা দিয়েছে কাজ করতে? উনি ছাত্রদের একজন পদত্যাগ করেছেন, ওখানে আরেকজনকে নিয়েছেন। নাহিদের পরিবর্তে যদি বলতেন যে এখানে আরেকটা প্রফেশনাল কাউকে নিয়ে আসতেছে, সেটাও না, সেখানে মাহফুজকে নেওয়া হলো। ছাত্রদের ওখানে উপদেষ্টা পরিষদে নেওয়া হলো, একজন ছাত্র উপদেষ্টার পিএস কি করেছে উনি দেখেছেন? উনি কি বাধাহীন? ওখানে কেউ কি ইন্টারফেয়ার করেছে? হোয়াট অ্যাকশন হি হ্যাজ টেকেন এগেইনস্ট দোজ ক্রিমিনাল? কিছুই করা হয় নাই। এই যে এগুলো তো আমরা বসে বসে দেখছি, এই যে মব জাস্টিস, এটাও আনিস ভাই তুলে এনেছেন। সেখানে কেউ কিছু একজনকে চাঁদাবাজি অহরহ, সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? তো সেখানে এই যে ব্যবস্থা গ্রহণ না করার যে সংস্কৃতি চালু হয়ে যাচ্ছে সেটা চলছে। সেখানে তো সেনাবাহিনী এসে স্পেশাল পাওয়ার থাকা অবস্থায় কোথাও কোনো ইন্টারফেয়ার করে তাদের কোনো কাজে, বরং সেটার জন্য সেনাবাহিনী অপদস্থ হচ্ছে, মানুষের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সাধারণ মানুষের কাছে। আমি যদিও নাই সেনাবাহিনীতে, অনেক আগে আমি চলে এসেছি, আমাকে পথে ঘাটে দেখলে মানুষ জিজ্ঞেস করে কিরে ভাই সেনাবাহিনী আছে বলে কই এইভাবে চলতেছে, এটা কি? আর্মি তো কিছুই করতেছে না। তার মানে আর্মিস রেপুটেশন ইজ এট স্টেক। এখন সেটাকে তারপর যদি কেউ বলে বাধাহীন পদক্ষেপ আপনি চাচ্ছেন, আর্মিকে আপনি গণ অভ্যুত্থানের সময় আপনি বলবেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে রাস্তায় নেমে জনগণের সাথে সহযোগিতা করতে হবে, আবার যখন আর্মি কথা বলবে তখন আপনি বলবেন যে কু। এটা কি? আমি একটু সময় দেন, কি কি কথাগুলি বলেছেন আপনি সিরিয়ালি একটা বলি। উনি কি কি কথা বলেছেন আনিস ভাই? ম্যাক্সিমাম কভার করেছেন। উনি একটা নির্বাচন হওয়া উচিত বলেছেন ডিসেম্বর, এবং এটা আজকে না, উনি একদম ওই শুরুতেই রয়টার্সের সাথে যখন ইন্টারভিউ দিয়েছেন তখনও বলেছেন 18 মাস, এক চুল এদিক ওদিক নড়ানড়ি হয় নাই। উনি বলেন না যে এখন 1 বছরের ভিতর করেন, হওয়া উচিত। এই কারণে আরো একটা কারণ আছে, আপনি সেনাবাহিনী কতদিন পর্যন্ত মাঠে থাকবে? সেনাবাহিনী কিন্তু এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা, এটা কিন্তু সেনাবাহিনীর মৌল ইয়া নয়, কিন্তু অবজেক্টিভস নয়, প্রাইমারি অবজেক্টিভস নয়। তার ট্রেনিং আছে, তার অন্য প্রফেশনাল। এই যে একটা সেনাবাহিনী যতদিন বাইরে থাকবে তার স্কিলের উপরে, তার এক্সপার্টাইজের উপরে, তার দক্ষতার উপরে হি ইজ গোয়িং টু কম্প্রোমাইজ এভরিথিং। কারণ তার পুলিশিং এর মতো তার ডিউটি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের সাথে মেলামেশা করছে। 1 2 নাম্বার এটা একটা, 1 নাম্বার। 2 নাম্বার বলছে করিডোরের কথা বলেছে, সেখানে প্রক্সি ওয়ারের সমূহ সম্ভাবনা আছে, সেখানে আমাদের কোনো স্বার্থ জড়িত নেই। এখানে এমন না যে যদি বলা হতো এই করিডোরের মাধ্যমে রোহিঙ্গারা সবাই চলে যাবে, সেই করিডোরের মাধ্যমে রোহিঙ্গাদের সাপোর্ট বেস করার জন্য খাদ্য প্রেরণ করা হবে, এই কথাও নাই। এবং সেখানে আরো একটা জিনিস আছে, বঙ্গোপসাগর অবারিত, এই চট্টগ্রাম থেকে মানুষরা এই চট্টগ্রাম বন্দর থেকে আকিয়া বন্দরে গিয়েছে, সেই নৌপথ চালু আছে, সেখান দিয়ে সাগর পথে ইচ্ছা মতো তুমি সাহায্য পাঠাতে হবে। বাংলাদেশ ইজ চুজেন। মানুষের মনে অনেক প্রশ্ন আছে, সেটাকে যদি বলা হয় যে এটা উচিত হবে না, এটা একটা এমন বলা হয়নি যে সেনাপ্রধান বলেন নাই যে এটা করা হবে না। উনি বলছেন এটা রাজনৈতিক কর্তৃত্বের মাধ্যমে রাজনৈতিক সরকার এই সিদ্ধান্ত নেবেন। বিকজ
পৃথিবীর এই যে সেদিন ধরেন ভারত ইন্ডিয়া যুদ্ধের মধ্যে, পাকিস্তান ভারতের মধ্যে ভারত সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়ে তারপর সেনাবাহিনীকে বলেছে যে উই আর গিভিং ইউ দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য পাওয়ার টু টেক অ্যাকশন। সেম পাকিস্তানে সবাই বসছে, ইভেন কি ইমরান খানকে জেলের থেকে অনলাইনে তারা সামিল করেছে, তাদের মধ্যে এইভাবে সিদ্ধান্ত। আমাদের দেশে সেটা পার্লামেন্ট নাই এখন, কিন্তু আমাদের দেশে তো রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকেও কিন্তু কোনো ধরনের কনসেনসাসের মধ্যে তাদেরকেও আনা হয়নি। তাহলে এখানে তারপরে আসছে বলা হয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা বলা হয়েছে, তারপর সংস্কারের কথা বলা হয়েছে। 10 মাস অতিক্রান্ত হয়েছে, সেই সংস্কারের কোনো গতি কোনো আমি তো বলি 10 মাস হয়ে গেছে, কিছুই ভূমিষ্ঠ হয় নাই এখনো। তারপর দেখেন না আরেকটা আছে, তারপরে দেখেন জাতিসংঘের যে রিপোর্ট, সেটার পরে আপনি সবকিছু তখন সেনাপ্রধান কি হবে না হবে সেটা দায়িত্ব দিচ্ছেন, জাতিসংঘে যে রিপোর্টিং করছে সেটার ব্যাপারে সেনাবাহিনী। তারপর উনি আরেকটা বলেছেন, আমাদের যেগুলি সুপারিশ ছিল একটাকেও ধর্তব্যের মধ্যে আনা হয় নাই। তাহলে এই যে একটার পর একটা এগুলো তো বলা হয়েছে, তার গ্রিভিয়েন্সেসটা সে বলেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে কি কি তারা নেয় নাই ধর্তব্য, এই কথা বলা হয়েছে। বাট এটা বলা হয় নাই আপনি কেন করেন নাই তো জবাব দিতে হয়, এই ধরনের কোনো তো অডাসিটি দেখানো হয় নাই। সম্মান রেখে সব কথাগুলি বলা হয়েছে, এবং পরিশেষে সবচাইতে বেশি বলা হয়েছে আমাদের মনে রাখতে হবে এই গরিব দুঃখী দেশের, আমাদের দেশের গরিব দুঃখী মানুষের অর্থে আমরা আমাদের জীবিকা অর্জিত হয়, তাদের যেন কোনো দুঃখ না বাড়ে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে।